বিদেশ না যাবার আগের শর্তেই আগামী মার্চ পর্যন্ত বেগম জিয়ার সাজা স্থগিত। রাজনৈতিক কারণে মিলছে না মুক্তি, বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী এখতিয়ার আদালতে। সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার জোর প্রস্তুতি, হলে থাকছে না গণরুম। সংক্রমণের কোনো শঙ্কা দেখছেন না, স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী। টি শার্টের সূত্র ধরে খুনি শনাক্ত, টাকার জন্যই ডেলিভারি ম্যানকে হত্যা করে রাজধানীর মিরপুরে ড্রামের মধ্যে ফেলে যায় সাবেক সহকর্মীরা, গ্রেফতার ৩। ময়মনসিংহে সন্তানের কান্নার শব্দ শুনে অন্ধকার রাস্তা থেকে মায়ের লাশ উদ্ধার। ২ বছরের শিশুর সামনেই কুপিয়ে হত্যা। রাজধানীর রামপুরায় ৩ সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ। এবং ই কমার্সের আড়ালে প্রমাণ মিলেছে অর্থ পাচারের, জানালেন দুদক আইনজীবী। এ ধরনের ব্যবসায় জামানত বাধ্যতামূলক করার পরামর্শ অ্যাটর্নি জেনারেলের। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। বিদেশে না যাওয়ার আগের শর্ত বহাল রেখে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ালো সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্থায়ী মুক্তি পেতে হলে তাকে আদালতে যেতেই হবে। আর বিএনপি নেত্রীর আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ৩১ অক্টোবর ধার্য করেন আদালত। স্থায়ী মুক্তি নাকি সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বেগম জিয়ার, এ নিয়ে গত ২ সপ্তাহ ধরেই আলোচনা চলছিল। যদিও আইনমন্ত্রী জানিয়েছিলেন, স্থায়ী মুক্তির আবেদন করতে হলে জেলে ফিরতে হবে বিএনপি নেত্রীকে। সেই কারণে সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর পক্ষে মত দেয় আইন মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন, বাসায় চিকিৎসা নেওয়া এবং বিদেশে না যাওয়ার আগের শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর কথা। তিনি বলেন, স্থায়ী মুক্তি পেতে হলে আদালতের দ্বারস্থ হতে হবে বিএনপি চেয়ারপারসনকে। তার যে সাজা চলছিল, কারাগার সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে প্রথম ৬ মাস তাকে চিকিৎসার জন্য, তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার চতুর্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, স্থায়ী মুক্তি দেওয়ার ক্ষমতা ছিল সরকারের, রাজনৈতিক কারণে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার প্রতি এই অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জেলখানার মধ্যেই রাখা হচ্ছে, তাকে বিদেশে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছরের ২৫শে মার্চ বেগম জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার। একই বছরের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা এবং এবছরের ১৫ মার্চ তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস করে বাড়ানো হয়। আগামী ২৪শে সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃতীয় দফায় সাজা স্থগিতের মেয়াদ। এর আগেই সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনে আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়ল মুক্তির মেয়াদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা ঝুলছে। এর মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ৩১শে অক্টোবর ধার্য করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল ৪টায় ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভান্টা বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন সভা সমাবেশ মিছিল করছেন নিউ ইয়র্কে। সবার মাঝেই এখন উৎসব আমেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে আমরা আনন্দ সমাবেশ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীরা জ্যাকসন হাইট বাংলাদেশের অধ্যুষিত এলাকায় আমরা রাতভর এই গত ১ মাস ধরেই আমরা আনন্দ উল্লাস করছি। এদিকে জাতিসংঘে ও সাইড লাইনে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি
কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ মিশন ও দূতাবাস। আগামী 21 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্কে অংশ নেবেন শেখ হাসিনা। জাতিসংঘে অন্তত 4টি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এখানেই বরাবরের মতো তিনি বাংলায় ভাষণ দেবেন 24 সেপ্টেম্বর। এখন প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে বসেও বিএনপি দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। দলীয় প্রধান বেগম জিয়ার কারাদণ্ড হওয়ার প্রায় ৩.৫ বছর পর সাংগঠনিকভাবে সিরিজ বৈঠক করে বিএনপি। রুদ্ধদ্বার সেই বৈঠকের পর রোববার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। টানা ৩ দিনের সেই ধারাবাহিক বৈঠকের শেষে সবার দৃষ্টি যখন সভার সিদ্ধান্তের উপর, তখন বিএনপি মহাসচিব ব্রিফিংয়ে আলোচনায় আনেন নিউ ইয়র্ক কাণ্ড। দাবি করেন, জ্যাকসন হাইটসে বিএনপির ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে যারা বিএনপি সমর্থন করেন তাদের ওপরে একটা আক্রমণ হয়েছে আপনার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ মত প্রকাশের স্বাধীনতা সব দেশে সবখানেই থাকা উচিত। আমেরিকায় তো আরও বেশি আছে। সেখানে আপনার একটা শান্তিপূর্ণ একটা আপনার যে মিটিং হচ্ছিল সেইখানে তারা আক্রমণ করেছে। এদিকে নিজ বাসভবনে ভার্চুয়াল ব্রিফিংয়ে জ্যাকসন হাইটসে বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত তারা। সরকারের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না, তারা দেশে স্থিতিশীলতা চায় না, চায় অস্থিরতা। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ সময় পর সারা দেশে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে জোরে সোরে। 1 ডোজ টিকা নেয়ার শর্তে আগামী 5 অক্টোবর হল খুলতে সব প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে থাকছে না গণরুম। বহিরাগত ও অছাত্রদের দখলে থাকা রুম বরাদ্দ দেওয়া হবে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি শিক্ষার্থী গাদাগাদি করে একসঙ্গে যে কক্ষে থাকেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সেটাই গণরুম নামে পরিচিত, যেখানে পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, মাথা গজার একটু ঠাঁই পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয়। এবার এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গণরুম শব্দটা তো বিশ্ববিদ্যালয়, এই শব্দটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক পরিবেশের সাথে এটা সম্মানজনক কোনো শব্দ না। সিদ্ধান্ত হয়েছে আমাদের গণরুম আমরা রাখবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের একটি গণরুম এটি। এ রুমে আগে শিক্ষার্থীরা মেঝেতে ঘুমালেও এখন বসানো হয়েছে খাট। আর আগে 30 থেকে 40 জন শিক্ষার্থী এ রুমে থাকলেও এখন থাকবেন মাত্র 8 জন। সব হলের প্রবেশপথে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। শিক্ষার্থীদের যেন মেঝেতে ঘুমাতে না হয় সেজন্য তৈরি করা হচ্ছে খাট। রিডিং রুম ও ডাইনিং রুম থেকে শুরু করে সবকিছুই সাজানো হচ্ছে নতুন সাজে। আসলে পরে তাদেরকে শিফট করে দেওয়া হবে। রবীন্দ্র ভবনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের একেবারে 100% আমরা সিঙ্গেল রুমে সিট দিতে পারবো। ঘোষণা সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষার্থীরা। এই প্রথাটার সাথে পরিচিত হওয়ার পরে তার যে এতদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা তারা আসলে একটা ধাক্কা খায়। আমরা এই গণরুম প্রথার অবসান চাই। যদি ইমপ্লিমেন্ট না করতে পারে তাহলে যেন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যারা থাকে তারা যদি গণরুম না থাকে তারা কিন্তু ঢাকা শহরে থাকার ব্যবস্থা নেই। হল অছাত্র ও বহিরাগত মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের শিক্ষার্থীরা বরাদ্দ পেলে সেই রুমে চলে যাবে, সেই রুমে তার ওঠার ব্যাপারে তার কোনো সহজতা লাগে সংশ্লিষ্ট হল প্রশাসন সেটি করবে। আগামী 5 অক্টোবর থেকে শুধু স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী রাজধানীর যাত্রাবাড়িতে স্কুল পরিদর্শনে গেলে নেতাকর্মীদের ভিড়ে উধাও হয়ে যায় স্বাস্থ্যবিধি।
ভিড়ের মধ্যে স্কুলে ঢুকতে পারেনি অনেক শিক্ষার্থী, এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সংক্রমণের শঙ্কা দেখছেন না। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে রোববার রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যান শিক্ষামন্ত্রী। এ সময় তার আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির বাইরে ভিড় জমায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরও ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। স্কুলের পোশাক পরে বন্ধু বান্ধবদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। স্কুল খোলার পর থেকে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শিক্ষামন্ত্রী আসার আগে বাইরে অনেক ভিড় হয়েছিল, কারা আইছে আমরা চিনি না। উই আর স্টুডেন্টস অফ দিস স্কুল, তো সেক্ষেত্রে আমাদের আগে যা উচিত ছিল, কয়েকজন আসে তারা এখানে ভিড় করে, এই জন্য আবার আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এই হুলস্থুল কর্মযজ্ঞ চলেছে শিক্ষামন্ত্রী চলে যাওয়ার পরও। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণকে কেন্দ্র করে স্কুল মঞ্চে উঠে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিষোদ্গার করেন এক স্থানীয় নেতা। উনি এলাকায় থাকেন না, উনি থাকেন আপনার সেই ঠিকানাটা কোথায় থাকেন আমি জানি না। তবে স্কুলটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ডাক্তার দীপুমণি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যেসটা করার মধ্য দিয়ে আশা করি আমাদের এই স্বাস্থ্যসম্মত অভ্যেসগুলো আমাদের সমাজেও এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন, কিন্তু টিকা দেওয়া হবে না। তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকেই টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোন বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এর আগে 12 সেপ্টেম্বর আজিমপুর স্কুল পরিদর্শনকালে অনিয়মের প্রমাণ মেলায় 2 জনকে বরখাস্ত করেন শিক্ষামন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের নান্দাইলে 2 বছরের সন্তানের কান্না শুনে অন্ধকার রাস্তা থেকে উদ্ধার করা হয় মায়ের লাশ। শিশুর সামনেই কুপিয়ে হত্যা করা হয় মাকে। কলহের জেরে স্বামী তার সহযোগীকে নিয়ে হত্যার পর পালিয়েছে বলে দাবি স্বজনদের। দ্রুত হত্যাকারীদের শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ। সাইমা আকন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। স্বজনদের সান্ত্বনাতেও থামছে না 2 বছরের শিশু ফাতেমার আকুতি। চোখের সামনেই সে দেখেছে মায়ের উপর ঘটে যাওয়া নির্মমতা। স্থানীয়রা জানান, বাড়ির অদূরে নির্জন হাওরের মাঝখানের সড়কে অঝরে কান্না করছে এক শিশু। কান্নার শব্দ পেয়ে এলাকার লোকজন গিয়ে দেখতে পায় এক নারীর ক্ষতবিক্ষত দেহ। তার পাশেই বসে কান্না করছে শিশু ফাতেমা। শিশুটির শরীরেও লেগেছিল রক্তের দাগ। যতটুকু বুঝতে পারছি যে ঘটনা হত্যাকাণ্ড তার স্বামী ঘটেছে, এরকম একটা ধারণা প্রত্যেকেরই। পুলিশ জানায়, কেন্দুয়া উপজেলার সোহাগপুর গ্রামের মোহাম্মদ সিরাজের মেয়ে ইয়াসমিনের সাথে 8 বছর আগে নান্দাইলের শ্রীরামপুর গ্রামের সাদ্দাম হোসেনের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে 3 বছর ধরে তিনি বাবার বাড়িতেই থাকতেন। 2 পরিবারের সমঝোতায় স্বামীর বাড়িতে আসার 4 দিনের মাথায় খুন হন ইয়াসমিন। স্বামী সাদ্দামই তাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। আমি ফাঁসি যাইবাম গো, আমার মায়ার দেবা বিদায় হইছে, হেরারে এবা বিদায় করবাম গো। আমার বোনের সাবধানে মাসছে, আমার বোনের বিচার চাই, যাবা মাসে তিলে তিলে বিচার করে দিবেন। এরা সুপরিকল্পিত ভাবে জামাই এবং তাদের ভাই সকল এবং কিছু কিছু আত্মীয় স্বজন এর মধ্যে সম্পৃক্ত আছে। তারা অনেক নির্যাতন করে আঘাত করছে, আঘাত করার পরে সে মারা গেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল এডিশনাল এসপি ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং সুনির্দিষ্ট ক্লু আছে। এটা আমি বলবো ওয়েল ডিটেক্টেড মামলা, যদিও আসামি আমরা এখনো গ্রেফতার করতে পারি নাই, কিন্তু আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আসামি গ্রেফতার হবে। এদিকে ঘটনার পর থেকে স্বামী সাদ্দাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় 3 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এখন ঢাকা মেডিকেলে ভর্তি। এখনও থানায় কোনো মামলা বা অভিযোগ করেনি পরিবারের সদস্যরা। গত 18ই আগস্ট নির্যাতিতা নারীকে কুমিল্লা থেকে ঢাকায় আসতে বলেন অভিযুক্ত শরীফ। ওই দিন রাতেই তাকে কৌশলে রামপুরা জাকিরের গলি এলাকার একটি বাসায় নিয়ে যান তিনি। পরে তাকে মদ খাইয়ে শরীফ সহ 3 জন মিলে রাতভর গণধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। তিনি জানান, তার স্বামী তাকে ছেড়ে যায় কয়েক মাস আগে। এরপর শরীফের সাথে তার পরিচয়। বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন ও খরচাপাতি দেওয়ার কথা বলে শরীফ তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পলাশবাগের মোড়া যাওয়ার পরে ঠিক আছে আমাকে হারা নিয়ে গেছে। 4 জন আইয়া রিক্সা করে নিয়ে বাসায় নিয়ে দরজা লক করে যে মদের বোতল আনছে আইনা মদ খাওয়াইয়া
3টা লোকে আমাকে দর্শন করছে। ভুক্তভোগী এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা। আমরা খবর পাই আইসি আইয়া ওনার হলে মুগদা মেডিকেল গেছি, অনেক চিকিৎসা বন্ধ। তারপর ঢাকা মেডিকেল আইসি আওয়ার পরে জানাজানি হয়েছে থানায়, রামপুরা থানায় ফোন দিছি। ফোন দেওয়ার পরে তা আপনারা আইসেন। আমার বোনের এই দর্শনের সুস্থ বিচার চাই। এমন বিচার চাই যাতে তারা আর কোনোদিন নারীর প্রতি যাতে এমন অত্যাচার জানিয়ে না করে কোনোদিন। পুলিশ জানায় তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে 3 জন ধর্ষণ করছে এরকম তার বক্তব্য। এখন আমরা এসে সকল ট্রিটমেন্ট করে গেলাম, মানে ওসিসি ভর্তি করতে গেলাম। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিতার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স ইস্যু উঠল দেশের উচ্চ আদালতে। সাম্প্রতিক গ্রাহক প্রতারণার বিষয়টি শুনে লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করার পরামর্শ দিলেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বললেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। আর দুদক আইনজীবী বলছেন, অনেক ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্য প্রমাণ মিলেছে। যুবক, ইউনিপেটু, ডেস্টিনি, সবশেষ ইভেলি ও ই ওয়ারেন্স গ্রাহক ও বিনিয়োগকারীদের ফাঁদে ফেলে প্রায় 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সব ক্ষেত্রেই জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন, লোভনীয় অফারের চমক দেখিয়েছে তারা। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও 1 টাকাও ফেরত পাননি কোনো গ্রাহক। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আলোচনা হলো দেশের উচ্চ আদালতে। আদালত জানতে চান কিভাবে চলছে দেশের ই কমার্স খাত। পরামর্শ দেন লোভনীয় অফারের ফাঁদের বিষয়ে জনগণকে সচেতন করতে। যে বা যারা এটার সঙ্গে যুক্ত হবেন লোভের বশবর্তী হয়ে, তাদের এরকম লোভের বশবর্তী হওয়া সঠিক নয়। দুদক আইনজীবী জানান, ইভ্যালি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের তথ্যপত্র মিলছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, আইনি কাঠামোর মধ্যে আনতে হবে সম্ভাবনাময় এ খাতকে। এই টাকাটা কোথায় গেল, টাকার উৎস কোথায়, ডেস্টিনেশন কোথায়, এটা ফাইন্ডিং আউট করলে অবভিয়াসলি এটা মানি লন্ডারিং এর মধ্যে পড়ার যথেষ্ট সময়। কতিপয় অসাধু ব্যক্তি তাদের অসাধু কার্যকলাপের জন্য এটা পিছন দিকে নিয়ে গেল। যারা এই ধরনের ব্যবসা করবে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এদিকে ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ডের 2য় দিন চলছে। তাদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় হয়েছে আরেকটি মামলা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টি শার্টের সূত্র ধরে শনাক্ত হলো খুনি। টাকার জন্যই রাজধানীর মিরপুরে ডেলিভারি ম্যান জুয়েল রানাকে হত্যা করে ড্রামের মধ্যে ফেলে যায় সাবেক সহকর্মীরা। এ ঘটনায় 3 জনকে মিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল রানা একটি সিগারেট কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। কাজ শেষে প্রায় সাবেক সহকর্মীদের সাথে মাদক সেবন করতেন তিনি। সাবেক সহকর্মীদের মধ্যে মিরাজ ও সাইফুল ঋণগ্রস্ত থাকায় জুয়েলকে বেছে নেন পাওনা টাকা পরিশোধের হাতিয়ার হিসেবে। কারণ জুয়েলের কাছে সিগারেট বিক্রির টাকা থাকে সেই খবর আগেই জানতেন। বৃহস্পতিবার রাতে জুয়েল তাদের কাছে আসলে অতিরিক্ত ইয়াবা খাইয়ে জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর জুয়েলের কাছ থেকে 30,000 টাকা নেন মিরাজ, আর সাইফুল নেন 42,000 টাকা। ঘটনাস্থলে উপস্থিত রাসেলকে দেওয়া হয় 10,000 টাকা। পরে লাশ কাভার্ড ভ্যানে রেখেই বিভিন্ন স্থানে তারা মালামাল ডেলিভারি করেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে হত্যার আগে কিনে রাখা হয় ড্রাম। বেওয়ারিশ হিসেবে চিহ্নিত করতে লাশ ড্রামে ভরে ফেলে দেওয়া হয় মিরপুর কলেজের পেছনের সড়কে। এদিকে একটা কালো প্যান্ট পরা আর একটা গেঞ্জি পরা, তো এরকম আর গলার মধ্যে একটা সুতার মতন আছে, ঠিক আছে, এই দেখলাম খালি পায়ে। তারপর ড্রামও ছিল, ড্রামের থেকে উঠে শোয়াই রাখছে, শোয়ানোর পর আবার পিকআপে উঠেছে। এই ঘটনার 2 দিন পর জুয়েলের গায়ে থাকা টি শার্টের সূত্র ধরে পুলিশ তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্ত মাস্টার মাইন্ড মিরাজ সহ 3 জনকে গ্রেফতার করে। জুয়েলকে মেরে যদি সে টাকাটা নিতে পারে তাহলে টাকা ফেরত দেওয়া লাগবে না, সেই জন্য সে কাজটা করেছে কি, লাশটাকে অজ্ঞাত হিসাবে ড্রাম কিনে লাশটাকে ফেলে রেখেছে যাতে লাশের পরিচয় শনাক্ত করা না যায়, এবং আর পরিচয় শনাক্ত করা না থাকলে তো মিরাজকে কেউ ধরতেও পারবে না। গ্রেফতারকৃতদের মধ্যে রাসেল এরই মধ্যে মাদক মামলায় জেল খেটেছেন। এই ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন পরিবারের সদস্যরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী নগরীর বেলদারপাড়ায় সরু গলিতে মাইক্রোবাসের চাপায় 4 বছরের শিশু নিহত হয়েছে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
ফুটফুটে শিশু রায়হান রোববার বিকেলে ঘরের বাইরে খেলতে গিয়ে ফিরল নিথর দেহে। বাবা মার আদরের মানিক হারানোর বেদনা থামছে না কোনো সান্ত্বনাতেও। সিসি ফুটেজে দেখা যায় বিয়ে বাড়িতে যাবার উদ্দেশ্যে নগরীর বেলদারপাড়া সরু গলিতে ঢোকে 3টি মাইক্রোবাস। এ সময় সড়কের পাশের এক গলি থেকে হঠাৎ দৌড়ে আসায় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে শিশু রায়হান। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খেলতে খেলতে ওই দৌড়াচ্ছিল, ওকে বলছি থাম থাম, ওই থামছে না। একটা মাইক্রো গাড়ি আসছিল, ওর সাথে ধাক্কা খাই পড়ে গেছে। এই গলিতে মাইক্রো চলে, এই গলিতে মাইক্রো চলে, এই গলিতে চলে ফেলে গেলে তার বিচার হবে না। গাড়িটা আটকে আমরা রেখেছিলাম, প্রশাসন পরে এসে গাড়িটা উদ্ধার করে নিয়েছে। ঘটনার পর পাড়া মহল্লায় সরু গলিতে মাইক্রোবাস প্রবেশ নিয়ে ক্ষোভ জানান স্থানীয়রা। গলির মধ্যে কি আর অত জোরে গাড়ি চালানো উচিত না তো। এটাই গলি আছে, ওখানে গলি আছে, হয়তো কেউ বাড়িও যেতে পারে দৌড়ে। মেন রোডের মতন চালায় সব গাড়ি। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। যেটি ঘাতক মাইক্রোবাস সেটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং আমরা ইতিমধ্যেই তার ড্রাইভারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সম্পূর্ণরূপে সংগ্রহ করতে পেরেছে। সে আইনের আওতায় আসবে। নিহত রায়হান রেজা রোজিনা দম্পতির একমাত্র ছেলে সন্তান। এ দম্পতির বৈশাখী নামে একটি মেয়ে সন্তান রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ প্রস্তুত করে কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। সাধারণ ভোক্তারও বোঝার উপায় নেই তিনি আসল না নকল ওষুধ কিনছেন। মিডফোর্ড কেন্দ্রিক নকল ওষুধ প্রস্তুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ। বহুল প্রচলিত গ্যাসের ওষুধ বা জন্ম নিয়ন্ত্রণ পিল বা বিদেশি রং ফর্সাকারী ক্রিম, বোঝার উপায় নেই, দেখতে হুবহু আসলের মতো, আদতে সবই নকল। শনিবার ডিবির লালবাগ বিভাগ অভিযান চালিয়ে 16 ধরনের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে। গ্রেফতার করা হয়েছে মিডফোর্ড কেন্দ্রিক গড়ে ওঠা ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণ চক্রের 3 সদস্যকে। ব্যাটনোবেট, এটা আনরেজিস্টার্ড একটা বিদেশি ওষুধ, ইনো আনরেজিস্টার্ড, তাছাড়া আরও আনরেজিস্টার্ড, আইপিএলও আনরেজিস্টার্ড, এছাড়া ব্যান্ড আইটেমের বাসে পিরেকটিন, এরকম অনেকগুলো ওষুধ আমরা উদ্ধার করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা সেটা হলো যে জনগণ যে প্রতারিত হচ্ছে এই সকল ওষুধ খেয়ে। আটক 3 জনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। সেখান থেকে দেশের বিভিন্ন জেলার ফার্মেসিতে চাহিদার ভিত্তিতে বাজারজাত করে তারা। আমাদের একটি স্ট্রং মেসেজ সারা বাংলাদেশব্যাপী আমরা দিয়েছি। ওষুধ, সেখানে ওষুধ বিক্রেতা থেকে শুরু করে ওষুধ যারা উৎপাদন করছে এই ধরনের ভেজাল ওষুধ, নকল ওষুধ এবং ব্যান্ড আইটেম, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং কঠোরভাবে আইনকে আমরা প্রয়োগ করব। ওষুধ প্রশাসনের দাবি, জনবল সংকটের পরও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন তারা। তবে বাজারে নকল ওষুধের সরবরাহ কেন বন্ধ হচ্ছে না মেলেনি তার সদুত্তর। সেফ মেডিসিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঔষধ এফেক্ট করে হচ্ছে লিভারে এবং কিডনিতে, যার কারণে এখন আমাদের দেশে কিডনি রোগের সংখ্যা একটু বাড়ছে। আমাদের জনবল সংকট রয়েছে। আমাদের সর্বমোট জনবল 720 জন, যার মধ্যে আমাদের কর্মরত রয়েছে 370 জন। ফার্মেসি থেকে কেনার সময় ওষুধ প্রশাসনের রেজিস্টার্ড নম্বর দেখে নেওয়ার পরামর্শ পুলিশের। রেজিস্টার্ড নাম্বার থাকে, সেটা দেখার দায়িত্ব কিন্তু জনগণের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, দোকান থেকে ঢাকা। যখন ওষুধ কিনবে। অনিয়মের অভিযোগে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় অকৃতকার্য এবং মৌখিক পরীক্ষায় অংশ না নেয়ার পরও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 108টি পদে নিয়োগের সুপারিশের অভিযোগ ওঠে। তবে পরিচালকের দাবি, কিছু ত্রুটি থাকলেও কোনো অনিয়ম হয়নি। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা এবং জনগণকে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রধান কাজ। সেই কাজেই জুনিয়র সহকারী পরিচালক এবং রেডিও অপারেটর সহ 108 পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। গত 28 আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 30 আগস্ট। পরে 4 থেকে 6 সেপ্টেম্বর নেওয়া হয় মৌখিক পরীক্ষা। ভুক্তভোগীদের অভিযোগ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় নাম নেই, তবুও সাবাহ বিন হোসেনকে সহকারী পরিচালক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। একইভাবে সমন নামে আরও একজনও লিখিত পরীক্ষায় পাশ না করেই পেয়েছেন নিয়োগ সুপারিশ। এই তালিকায় পরিচালকের ছেলের নাম থাকার দাবি পরীক্ষার্থীদের। শুধু তাই নয়, নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা করার পরও নতুন করে 2 জনের নাম যুক্ত করে আবারও ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও একাধিক কর্মকর্তার সন্তানের নামও একই কায়দায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের। কর্মকর্তাদের ছেলে মেয়ে ওখানে বেশিরভাগই নিয়োগ পেয়েছে। নিয়োগ তো বাতিল চাবই, যে এরকম একটা প্রহসনমূলক নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। সব মিলে মনে 108টা পোস্ট। তো এই সামান্য কটা পোস্ট নিয়ে যদি ওনারা এই ধরনের খেলাধুলা করতে পারে, তাহলে অন্যান্য বড় বড় নিয়োগগুলোর অবস্থা কি আপনি একটু ভাইবা দেখেন।
এসব অভিযোগ প্রসঙ্গে মগবাজারে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকের দাবি, নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়নি, তবে ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এটা ন্যাচারালিটি থাকলে অবশ্যই সরকার এটা সিরিয়াসলি নিবে এবং স্থগিত করেছে। নিশ্চয়ই আমরা প্রাথমিকভাবে ব্যাপার দিয়েছি, তারাও চেক করছে, তারাও সব চেক করে এটা হয়তো কন্টিনিউ করবে অথবা কন্টিনিউ করবে। কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দায়ী না হলে না। এদিকে এ ধরনের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। অযোগ্য প্রার্থীকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে বা নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ এবং একই সাথে সংবিধানের লঙ্ঘন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। বাতিল করতে হবে যেটা হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ বাড়াতে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এতে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন সিএনজি স্টেশন মালিক ও চালকরা। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের লাইন বেলা বাড়তেই এই সারি আরও দীর্ঘ হয়। এই দাঁড়িয়ে থাকার কারণ লাইনে গ্যাস সরবরাহ কম বা চাপ কম। কোভিডের ধাক্কা সামলে সবকিছু স্বাভাবিক ছন্দে ফেরায় সড়কে যানবাহন যেমন বেড়েছে, তেমনি যানজট আর সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় বেড়েছে গ্যাসের চাহিদা। এ অবস্থায় প্রতিদিন 4 ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্তে হতাশ গাড়ি চালকরা। বন্ধ থাকলে আমাদের জন্য সমস্যা, 1 ঘন্টা সিরিয়ালে থেকে গ্যাস নিতে হবে, গ্যাস না পাইলে তো গাড়ি বন্ধ রাখতে হবে। গ্যাস সিরিয়াল হয়ে যাবে, আমাদের অনেক সময় 2বারও গ্যাস লওয়া লাগে, আবার জমা উঠাতে সমস্যা হবে, আমরা চলবো কেমনে? খরচ অবশ্যই বাড়বে, মালিকের তো তাহলে চালাইতে দেয় না। বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিতে 2018 সালের আগের বছরগুলোতে পিক আওয়ারে বন্ধ রাখা হতো সিএনজি ফিলিং স্টেশন। তবে ওই বছর বাংলাদেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সিএনজির যুগে প্রবেশ করার পর তুলে নেওয়া হয় সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং। তবে সম্প্রতি বিদ্যুতের চাহিদা বেড়েছে। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ নিশ্চিতে ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও যৌক্তিকতা দেখছেন না এর মালিকরা। করোনার শ্বাস হয়ে গেছে, এই সিদ্ধান্ত আমরা আরো এটা যৌক্তিকতা নাই, কিছু যৌক্তিকতা এটা আন্তর্জাতিক ব্যাপারে বাড়াইছে, এটা ওনাদের এটা গ্যাসের দাম বাড়ানোর জন্য, এটা ওনাদেরই, আর কিছু না। গত 14 সেপ্টেম্বর 4 ঘন্টা ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গ্যাস সরবরাহে হিমশিম খেতে হচ্ছে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোকে। এ অবস্থায় 24 ঘন্টা গ্যাস সরবরাহে আমদানির উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, ঢাকা। ঝোপঝাড়ে ভরে গেছে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক। চলছে মাছ চাষ। আধুনিকায়নের লক্ষ্যে 2019 সালে কাজ শুরু হলেও বন্ধ রয়েছে প্রায় 3 বছর। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে জানা গেছে পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি খুঁটি বসানোর কাজ বাকি রয়েছে বলেই এই স্থবিরতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন 2 প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাবেই সেবাবঞ্চিত নাগরিকরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারণ বাজার, বাংলা মোটর, হাতিরপুল ও পান্থপথ জোন। জনবহুল এই পরিসরে একটু স্বস্তির জায়গা হিসেবে খ্যাত পান্থকুঞ্জ পার্ক, যেখানে দিনের শুরু ও শেষে অনেকেই করতেন শরীরচর্চা, আর দুপুরে তপ্ত রোদে ক্লান্ত পথচারীর খণ্ডকালীন বিশ্রামের আশ্রয় ছিল এ পার্ক। বছর 3 আগেও খুব ভালো পরিবেশ না থাকলেও উন্মুক্ত ছিল সবার জন্যই। বর্তমানে ঝোপঝাড়ে পার্ক অনেকটাই জঙ্গলের মতো। সংস্কারের লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনীর জন্য দেয়া টিনের বেড়া ভেঙে পড়েছে, চুরি হয়ে গেছে অনেক জায়গায়। এসব অব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি পিলার বসবে পান্থকুঞ্জ পার্কের মধ্যে, কিন্তু পিলারগুলোর পয়েন্ট না জানতে পারায় উন্নয়ন কাজ স্থগিত রয়েছে। যদিও ক্যামেরায় কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, পাবলিক টয়লেট ও বক্স কালভার্টের কেন্দ্রস্থলের জটিলতায় রয়েছে পান্থকুঞ্জ পার্ক। নতুন করে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমন্বয়হীনতা। এই সমস্ত পরিকল্পনাগুলো কাগজে কলমে পরিপক্ক হওয়া সত্ত্বেও গণপরিষদ নিয়ে আমাদের উন্নাসিকতা, অবহেলা এবং দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন আচরণের একটি উদাহরণ পান্থকুঞ্জ। এদিকে দীর্ঘদিন পার্কটির অব্যবস্থাপনায় সমস্যা তুলে ধরেন নানা বয়সীরা। আমরা আগে খেলতে আসতাম, এখন আমরা খেলতে পারছি না। আমাদের এখানে যদি একটু মানুষের হাঁটা চলা বা বিনোদনের যদি ব্যবস্থা অতি দ্রুত সম্ভব করা যায়, তাহলে আমাদের সবার জন্য হয়তো মঙ্গল হবে। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটির জল সবুজে ঢাকা কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ চলছিল পান্থকুঞ্জ পার্কের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 5 মিনিটের পথে লাগছে 1 ঘন্টা।
দীর্ঘ যানজটের সাথে কখনো কখনো ধূলিঝড় যুক্ত হয়ে দ্বিগুণ হচ্ছে ভোগান্তির যাত্রা। মামলা, অবৈধ স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি আর রেলের জায়গা নিয়ে জটিলতায় গতি হারিয়েছে গাইবান্ধা শহরে 4 লেন সড়ক নির্মাণ কাজ। হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। একে তো যানজট, তার উপর ধূলিঝড়ের ঝাপটায় নাকাল হয়ে পথ চলাই এখন নিয়তিতে পরিণত হয়েছে গাইবান্ধাবাসীর। শহরে 4 লেন প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতিতে দীর্ঘ যানজটে অফিস আদালত হোক আর হাসপাতালেই হোক, পথের বিড়ম্বনার শেষ নেই। আর এ ভোগান্তির জন্য অজুহাতেরও শেষ নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। যদি কোনো রোগী এই রাস্তাতে যায়, তার বাচ্চা রাস্তায় হবে, হাসপাতাল পর্যন্ত পৌঁছতে হবে না। এত যানজট, রাস্তাঘাটে আমরা চলাচল করে পাচ্ছি না, খুব সমস্যা। যেখানে আমাদের 5 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 1 ঘন্টা আধা ঘন্টাও লেগে যাচ্ছে। স্থানীয় কিছু লোকজন কর্তৃক আমরা বাধার সম্মুখীন হচ্ছি, যার কারণে আমাদের বিভিন্ন সময় কাজের গতি স্লো হয়ে যাচ্ছে। প্রায় 3 বছরে 2.5 কিলোমিটার 4 লেন সড়কের 1.5 কিলোমিটারও পুরোপুরি শেষ হয়নি। নানা জটিলতা কাটিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও অপসারণ হয়নি বৈদ্যুতিক খুঁটি। রেলওয়ে জমি হস্তান্তর না করায় রেলগেটে থমকে আছে 4 লেন সড়কের কাজ। রোডসের সাথে আমরা সমন্বয় করে কাজ করতেছি। বাধাগুলো অপসারণ হলে খুব শীঘ্রই আমরা এটাকে ঠিক করে দিতে পারবো। 30 শতকেরও অধিক জমি রেল থেকে সড়কের পথে ব্যবহারের অনুমতি দেওয়ার প্রশ্ন আসবে। এই ভূমির যে দাম, সেটা আমরা সাব রেজিস্ট্রার অফিসে চেয়েছি। বাস টার্মিনাল থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত আধা কিলোমিটারে ধর্মীয় স্থাপনা অপসারণে ধীরগতি আর জমির মালিকানা নিয়ে দফায় দফায় মামলার কারণে এমনটি হয়েছে জানিয়ে এবছরেই কাজ শেষের প্রতিশ্রুতিও দিলেন সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। আদালতের একটা ব্যাপার ছিল, সেই জন্য দেরি হয়েছে। যেই রেটে আমাদের কন্ট্রাক্টর কাজ করছে সেটা ছিল অনেক আগে। অক্টোবর থেকে আমরা বিটুমিনাস কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাল্লাহ 4 লেনের কাজ, শহর অংশে যে কাজটা আমরা শেষ করতে পারবো। 2018 সালের 8 নভেম্বর প্রায় 14 কোটি টাকায় 2.5 কিলোমিটারের 4 লেন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়। হিদায়াতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। শিমুলিয়া বাংলা বাজার রুটে প্রবল স্রোতের কারণে 33 দিন ধরে বন্ধ ফেরি সার্ভিস। বাংলা বাজারের বিকল্প মাঝির কান্দিতে 25 দিন আগে ঘাট তৈরি হলেও নাব্য সংকটে ফেরি চালু করা সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। প্রবল স্রোতের কারণ দেখিয়ে গত 18 আগস্ট শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পদ্মা সেতু এড়িয়ে চলতে গত 26 আগস্ট মাঝির কান্দি ঘাট প্রস্তুত করা হয়, কিন্তু নাব্য সংকটে সেটিও চালু করা যায়নি। ফেরি বন্ধের কারণে যাত্রী বিড়ম্বনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। আর নদী পারাপারে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বহন করায় যাত্রীরা আতঙ্কিত। অন্যদিকে রাতে পদ্মা পাড়ি দেয়া একেবারেই বন্ধ। এই অবস্থায় কবে ফেরি চালু হবে তাও নিশ্চিত করতে পারেনি বিআইডব্লিউটিসি। যাত্রীরা এবং রোগী সহ অনেক বিপদের সম্মুখীন হই। ফেরি চললে মানুষের অনেকটা লাঘব সুলভ হবে। স্রোতের উন্নতি ঘটলে আমরা চালাবো, স্রোতের যে তীব্রতা হ্রাস পাইলে আমরা চালাবো। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে সন্ধ্যা 7:30টার পরে আমরা কোনো লঞ্চ ছাড়ি না। পদ্মা সেতু এলাকায় এখন স্রোতের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে 2.10 মিটার। এবারের বর্ষায় এই স্রোতের সর্বোচ্চ গতি ছিল 3.30 মিটার। পদ্মায় পানির বিপদসীমার লেভেল 6.10 মিটার। এখন রয়েছে 4.51 মিটার। পদ্মা সেতুর নিচ দিয়ে চলাচলকারী লঞ্চের মাস্টাররা বলছেন পদ্মার স্রোত এখন অনেকটাই স্বাভাবিক। স্রোত কমে গেছে, পানি কমে গেছে, কাউরাকান্দি চলাফেরা করতেছে আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে, আমাদের কোনো সমস্যা নেই। শিমুলিয়া বাংলাবাজার রুটে 66টি এবং শিমুলিয়া মাঝির কান্দি রুটে 20টি লঞ্চ দিনের বেলায় চলাচল করছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।